প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা পর্যায় সারণীর আরেকটা ক্লাস নিয়ে হাজির হলাম। আমরা ইতিপূর্বে পর্যায় সারণী কী, কতটি গ্রুপ, কতটি পর্যায় ইত্যাদি বিষয় আমরা জেনেছি। আজকে পর্যায় সারণীর বিশেষ একটি দিক মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, অর্থাৎ মৌলগুলোকে পর্যায়বৃত্তে সাজানোর কারণে খুব সহজে কিভাবে তাদের ভৌত ধর্মগুলো ব্যাখ্যা করা যায় সেই বিষয়টাই মূলত মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। অর্থাৎ কোনো পর্যায় বা গ্রুপকে পরিবর্তন করলে বা ব্যাখ্যা করলে মৌলের ধর্মের যে পরিবর্তনগুলো ঘটে সেই ব্যাখ্যাটাকেই আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্মের মাধ্যমে ব্যাখ্যা করি। আচ্ছা, এবার জেনে নেই মৌলের পর্যায়বৃত্ত ধর্ম মূলত কয়টি। আচ্ছা, 1 নম্বর পরমাণুর আকার বা ব্যাসার্ধ, 2 আয়নীকরণ শক্তি, 3 ইলেকট্রন আসক্তি, 4 তড়িৎ ঋণাত্মকতা, 5 মৌলের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, 6 মৌলের ধাতব ও অধাতব সক্রিয়তা, 7 নম্বর ধাতব অক্সাইডের অম্লত্ব ক্ষারত্ব। তবে অনেক সময় অধাতব অক্সাইডের অম্লত্ব ক্ষারত্ব ব্যাখ্যা করা যায়। এইগুলো আমরা কিভাবে ব্যাখ্যা করি, অর্থাৎ কোনো একটি পর্যায় বা গ্রুপ থেকে অন্য গ্রুপ বা অন্য পর্যায়ে অথবা একই গ্রুপ বা একই পর্যায়ে পরিবর্তন করলে তথা বাম থেকে ডান, ডান থেকে বামে গেলে এদের ধর্মের কেমন পরিবর্তন হয় সেই বিষয়টি ব্যাখ্যার জন্য পর্যায়বৃত্ত ধর্মগুলো আমরা এখানে আলোকপাত করব। আচ্ছা, প্রথমেই জেনে নিই মৌলের পর্যায়বৃত্ত ধর্মের 1 নম্বর টপিক পরমাণুর আকার বা ব্যাসার্ধ। এর মধ্যে অর্থাৎ আমরা জানি একটা পরমাণুর আকার বা ব্যাসার্ধ থাকে, যেটা দ্বারা পরমাণু কতটা বড় বা কতটা ছোট সেটা বোঝা যায়। আচ্ছা, এইটা শেখার জন্য আমরা সহজ শর্টকাট একটি টেকনিক ব্যবহার করব, যে এই টেকনিকের মাধ্যমে আমরা সহজেই কোনো একটি পর্যায়ের বাম থেকে ডানে বা উপর থেকে নিচে কোনো গ্রুপে গেলে কি ঘটবে, কোনো আকার বাড়বে নাকি কমবে, আয়নীকরণ শক্তি বাড়বে নাকি কমবে, আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে প্রথমেই আমরা জেনে নিই পরমাণুর আকার বা ব্যাসার্ধ কিভাবে পর্যায় বা গ্রুপের সাথে পরিবর্তিত হয়। সাধারণত আমরা জানি কোনো একটি পর্যায়ের বাম থেকে ডানে গেলে, অর্থাৎ বাম থেকে ডান দিকে অগ্রসর হলে মৌলের বা পরমাণুর আকার বা ব্যাসার্ধ হ্রাস পেতে থাকে। আবার অনুরূপভাবে কোনো একটি গ্রুপের উপর থেকে নিচের দিকে নামলে মৌলের আকার বা পরমাণুর আকার বা ব্যাসার্ধ বৃদ্ধি পেতে থাকে। আচ্ছা, অর্থাৎ কোনো একটি পর্যায়ে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায় বা কোনো একটি পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায় এবং কোনো একটি গ্রুপের উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পায়। তো প্রথমে যেহেতু কোনো একটি পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায় বা কমে যায়, যেমন যেমন 3 নং পর্যায় সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। অর্থাৎ এখানে কত
11 থেকে 18। যেমন 3 নং পর্যায়ে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, এই 8টি মৌলের বাম থেকে যদি আমরা ডান দিকে যাই তাহলে দেখতে পাবো মৌলের আকার হ্রাস পেতে থাকবে। অর্থাৎ সবচেয়ে বড় আকার থাকবে সোডিয়াম এবং সবচেয়ে ছোট হবে আর্গন। অনুরূপভাবে সোডিয়াম is greater than magnesium, is greater than aluminium, is greater than silicon, is greater than phosphorus, greater than sulfur, is greater than chlorine, is greater than argon। অর্থাৎ সবচেয়ে বড় সোডিয়াম আস্তে 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 কমতে কমতে আর্গন সবচেয়ে ছোট হবে। এর কারণ আমরা পরবর্তী ক্লাসে ব্যাখ্যা করব। পরে যাই গ্রুপ থেকে। আবার কোনো একটি গ্রুপে কোনো একটি গ্রুপে উপর হতে নিচে নামলে পরমাণুর আকার অর্থাৎ উপর থেকে নিচে নামলে কি হয়? পরমাণুর আকার বৃদ্ধি। যেমন যেমন 1 নং গ্রুপ 1 নং গ্রুপ যদি ব্যাখ্যা করি তাহলে আমরা দেখতে পাবো হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। অর্থাৎ সবচেয়ে বড় সবচেয়ে বড় কি? এটা আবার লিখি, এভাবে নাই, যত জায়গা কম এখানে লিখে দিই, পুরোটা হয়তো উঠতেছে না। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। অর্থাৎ 1 নম্বর থেকে যে 7টি মৌল উপর থেকে নিচে নামলে আকার বৃদ্ধি পায়। কেননা সবচেয়ে আকার ছোট হাইড্রোজেন, তারপর লিথিয়াম, তারপর সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। অর্থাৎ হাইড্রোজেন is less than, lithium is less than, sodium is less than, potassium is less than, cesium, তারপর রুবিডিয়াম, সিজিয়াম এবং সর্বশেষ ফ্রান্সিয়াম। অর্থাৎ এই কয়টি মৌল 1 নং গ্রুপের 1 থেকে শুরু করে কত এই 87 নম্বর মৌল পর্যন্ত আকারের যে পরিবর্তন সেটা উপর থেকে নিচে নামলে আকার বৃদ্ধি পায়। অর্থাৎ 1 নং পর্যায়ে 1 নং গ্রুপে প্রথম মৌলের নাম ছিল হাইড্রোজেন, যার আকার সবচেয়ে ছোট, আর সর্বশেষ মৌলের নাম ছিল কি? ফ্রান্সিয়াম, যার আকার সবচেয়ে বড়। আচ্ছা, এখন এর কারণ কি? এর কারণটা আমরা একটু বলবো সহজভাবে। সাধারণত কোনো একটি পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পায়। কেন পায়? যদি আমরা কোনো একটি পর্যায়ের বাম থেকে ডানে অগ্রসর হই, এর অর্থ হলো শুধুমাত্র মৌলের পারমাণবিক সংখ্যার পরিবর্তন হচ্ছে, কিন্তু এদের পর্যায় সংখ্যা কোনো পরিবর্তন ঘটতেছে না। অর্থাৎ বাম থেকে ডানে গেলে প্রত্যেকটা মৌল একই পর্যায়ের থেকে যায়। ফলে নিউক্লিয়াস থেকে বহিস্থ স্তরের ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যায়, তথা বহিস্থ স্তরের ইলেকট্রন বেশি থাকে আর নিউক্লিয়াস ইলেকট্রন ওই তুলনায় প্রোটন থাকে। ইলেকট্রনের তুলনায় নিউক্লিয়াসে প্রোটন থাকে।
এই প্রোটন দ্বারা ওই ওই পরমাণু কর্তৃক আকর্ষিত, পরমাণুর ইলেকট্রন কর্তৃক বেশি আকর্ষিত হয়। অর্থাৎ যখনই একাধিক বা অনেক বেশি প্রোটন বাইরের সেলের ইলেকট্রনকে আকর্ষণ করবে, তখন তার আকারটা তুলনামূলকভাবে ছোট হতে থাকবে। অর্থাৎ আকার আকর্ষণের কারণে প্রোটন সংখ্যা কেন্দ্রে বৃদ্ধির কারণেই কেবলমাত্র আকার ছোট হয়। অনুরূপভাবে কোনো একটি গ্রুপে উপর থেকে নিচে নামলে পরমাণুতে নিউক্লিয়াসের মধ্যে প্রোটনের যদিও বৃদ্ধি ঘটে, কিন্তু স্তর সংখ্যার সাথে সাথে বৃদ্ধি ঘটে। ফলে নিউক্লিয়াস থেকে বহিস্থ সেলের দূরত্ব অনেক দূর হয়ে যায় বা দূরবর্তী হয়, এবং এই প্রোটন দ্বারা বাইরের সেল দূরে থাকায় আকর্ষণ ক্ষমতা কমে যায়। ফলে অনেকটা শিথিল অবস্থায় থাকে। এই শিথিল অবস্থাকে শক্তভাবে ধরে রাখা তুলনামূলকভাবে কম থাকে। ফলে এর আকার একটু বড় দেখায়, তথা এটি নিউক্লিয়াস দ্বারা বাইরের সেল ততটা আকর্ষিত হয় না, ফলে আকারও ছোট হয় না। তাই কোনো একটি গ্রুপের উপর থেকে নিচে নামলে পর্যায় সারণীতে মৌলসমূহের বা মৌলের আকার বৃদ্ধি পায়। অপরদিকে কোনো একটি পর্যায়ে বাম থেকে ডান দিকে অগ্রসর হলে মৌলের আকার হ্রাস পায়। ওকে, থ্যাংক ইউ। আজকে এটুকু, পরবর্তী ক্লাসে দেখা হবে।